দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ই-ভ্যালি বিজনেস রিপোর্টে। উত্তরা থেকে পল্লবী পর্যন্ত প্রথম পারফরমেন্স টেস্টে উতরে গেল মেট্রো রেল। বাণিজ্যিক যাত্রা শুরু হবে 2022-এর ডিসেম্বরে। তথ্য প্রযুক্তি খাতে ব্রিটিশ বিনিয়োগ চান দেশীয় উদ্যোক্তারা, দক্ষতা বৃদ্ধিতে জোর। গ্রামীণ নারীদের 37% মাত্র উপার্জনের সাথে জড়িত, ব্যাংক হিসাব আছে 7 ভাগের। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। উত্তরা থেকে মিরপুরের পল্লবী পর্যন্ত প্রথম পারফরমেন্স টেস্টে উতরে গেল মেট্রো রেল। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রকল্পের কাজের অগ্রগতি 88%। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, আগামী বছরের ডিসেম্বরে এই অংশের বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হবে। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। প্রথমবারের মতো ভায়াডাক্টের ওপর পারফরমেন্স টেস্ট হলো মেট্রো রেলের। এর অংশ হিসেবে দিয়াবাড়ি থেকে যাত্রা শুরু করে মেট্রো রেল যায় পল্লবী স্টেশন পর্যন্ত। এরপর সেখান থেকে আবার ফিরে আসে দিয়াবাড়ি ডিপোতে। এই পথে 4টি স্টেশন অতিক্রম করে মেট্রো রেল। পরীক্ষামূলক যাত্রায় ট্রেনের সর্বোচ্চ গতি ছিল 25 কিলোমিটার। অনেকগুলো প্যাকেজ কাজ করে। সিভিল কনস্ট্রাকশন টিম তারা সিভিল ওয়ার্কগুলো করে যায়, ট্র্যাক কনস্ট্রাকশন টিম তাদের ট্র্যাক করে, টেলিকমিউনিকেশন টিম তাদের টেলিকমিউনিকেশন এবং সিগন্যালিং সিস্টেম সেট করে, এবং যারা রোলিং স্টক টিম তারা তাদের ট্রেন নিয়ে কাজ করে। সবগুলোর সমন্বিত টেস্টগুলো যখন সম্পন্ন হবে তখনই আমরা বলতে পারবো টেস্ট শেষ হয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন 6-এর মোট দৈর্ঘ্য 20.10 কিলোমিটার। চলতি বছরের 31 জুলাই পর্যন্ত এর সার্বিক কাজের অগ্রগতি দাঁড়িয়েছে 68.49 ভাগ। এর মধ্যে প্রথম অংশ অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ প্রায় শেষের দিকে। উত্তরা দ্বিতীয় পর্ব হতে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি 88.18%। দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি 66.74%। এই টেস্ট সার্বিকভাবে সম্পন্ন করতে প্রায় 6 মাসের প্রয়োজন হবে। পারফরমেন্স টেস্টের পরে হবে উত্তরা আগারগাঁও অংশের ইন্টিগ্রিটি টেস্ট। সে সময় 17 থেকে 18টি ব্যবস্থা একসঙ্গে ঠিকভাবে কাজ করছে কিনা তা দেখা হবে। তারপরই সবার জন্য খুলে দেওয়া হবে মেট্রো রেল। বাণিজ্যিক চলাচল শুরুর পূর্বে 5 মাসের যাত্রী ভিড় ট্রায়াল রান করা হবে। আগামী বছর 3টি মেজর প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারবেন। আমাদের মেট্রো রেল, এমআরটি লাইন 6, পদ্মা সেতু, পদ্মা মাল্টিপারপাস সেতু এবং চট্টগ্রামে কর্ণফুলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। নকশা অনুযায়ী মেট্রো রেলের সর্বোচ্চ গতি হবে ঘন্টায় 110 কিলোমিটার। তবে যাত্রী নিয়ে সেটি কত গতিতে চলবে, এক একটি স্টেশনে কতক্ষণ থামবে এবং ভাড়া কত হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নয়নে 10,700 ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণ করা হচ্ছে। রোববার এই নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রসারিত রানওয়ে 1,300 ফুট থাকবে সমুদ্রের মধ্যে। পুরো প্রকল্পের জন্য খরচ হচ্ছে 1,568 কোটি 86 লাখ টাকা। আগামী 33 মাসের মধ্যে এই নির্মাণ কাজ শেষ হবার কথা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে উড়োজাহাজ সেবার সঙ্গে জড়িতদের প্রশিক্ষণের পাশাপাশি যাত্রী সেবার মান বাড়াতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক এক সময় পৃথিবীর এক একটি জায়গা কিন্তু ওঠে। এক সময় হংকং, তারপরে সিঙ্গাপুর, ব্যাংকক, এখন দুবাই। কিন্তু আমি বলতে পারি যে ভবিষ্যতে কক্সবাজারটাই হবে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা খুব স্বল্প সময়ে এখানে এসে নামতে পারবে, রিফুয়েলিং করতে পারবে, যেতে পারবে। তথ্য প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সঙ্গে ব্যবসা বাড়াতে চায় বাংলাদেশ। শুধু রপ্তানি নয়, স্থানীয় উদ্যোক্তারা চায় এদেশে যৌথ বিনিয়োগ করুক ব্রিটিশ কোম্পানিগুলো। রোববার ঢাকা চেম্বার আয়োজিত এক আলোচনায় এসব কথা উঠে আসে। সফটওয়্যার থেকে শুরু করে অনলাইন গেমস, মোবাইলের জন্য অ্যাপস কিংবা ত্রিমাত্রিক ভিডিও, এমন সব তথ্য প্রযুক্তি সেবা রপ্তানির মাধ্যমে বাংলাদেশ গেল বছর $130 কোটি আয় করেছে, যার 13 ভাগই এসেছে যুক্তরাজ্য থেকে। সামনের দিনে এর পরিমাণ আরও বাড়াতে চায় উদ্যোক্তারা। এজন্য বিনিয়োগ থেকে শুরু করে দক্ষতা বৃদ্ধি সব ক্ষেত্রেই ব্রিটিশ ব্যবসায়ীদের সহযোগিতা চায় বাংলাদেশ। Bangladesh can be a very rewarding alternative offshore development destination for any other countries. Because the local market size is very big, and we, as you know, that the government has this mandate
to build a digital Bangladesh, and there is a huge development program that has been taken by the government to transform the entire governance system into a digital governance system, e-governance system. ঢাকা চেম্বারের এই অনলাইন আলোচনায় তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগের সুযোগ সুবিধা তুলে ধরা হয়। জানানো হয় সারা দেশে ৩৯টি হাইটেক পার্ক তৈরি করছে সরকার। এর মধ্যে চালু হওয়া ৮টি হাইটেক পার্কে সরকার ৯৫০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে, যেখানে এরই মধ্যে ১৬০টি প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। কর্মসংস্থান হয়েছে ২১,০০০-এরও বেশি মানুষের। Brexit has brought a new economic development through the thought process in the UK. So in the transitional phase of UK and Bangladesh, we expect the British investment into Bangladesh for mutual interest, a direct communication as opposed to the EU before, and our service sector, which accounts for 52% of the GDP with multidimensional scopes. High Commission here is facilitating early discussions between venture capitalists in the UK looking at financial opportunities in Bangladesh. And we have an event next month, a webinar in which I very much hope that some of the people on this call will be able to participate. হিসেব বলছে বর্তমানে দেশের তথ্য প্রযুক্তি খাতে ১০ লাখের মতো মানুষ কাজ করছে। আগামী ৩ বছরের মধ্যে যা ২০ লাখে নিয়ে যাবার পরিকল্পনা আছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের গ্রামীণ নারীদের মাত্র ৩৪% উপার্জনের সাথে জড়িত, যেখানে পুরুষের অংশগ্রহণ ৮০%-এর বেশি। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয় এসব নারীদের ৭০%ই কোনো না কোনোভাবেই সহিংসতার শিকার হচ্ছেন। গবেষণা সংস্থা স্তানেম এবং ওয়ার্ল্ড ভিশনের যৌথ জরিপে এসব তথ্য উঠে এসেছে। রোববার এক ভার্চুয়াল সেমিনারে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ মূলত কৃষিকাজ কিংবা গবাদি পশুপালনে। এর বাইরে খুব একটা অবদান রাখার সুযোগ পান না তারা। সানেমের জরিপ বলছে দেশের প্রান্তিক নারীদের ৩৪% উপার্জনের সাথে জড়িত, যেখানে পুরুষের অংশ প্রায় ৮২%। নারীরা গৃহস্থালী কাজে যে শ্রম দিয়ে থাকেন তার জন্য মিলে না কোনো মজুরি। নারীর অপ্রদর্শিত যে শ্রমটা, সেই শ্রমটাকে যদি আমরা গণনায় আনি, সেটা কিন্তু একটা বিশাল অঙ্কের একটা সংখ্যা হয়ে দাঁড়ায়, এবং সেটাকে যদি আমরা গণনায় এনে যদি আমরা জিডিপিতে সেটাকে অন্তর্ভুক্ত করতাম, তখন কিন্তু নারীর ক্ষমতায়ন এবং নারী শ্রমবাজারের অংশগ্রহণের সাথে জিডিপির যে সম্পর্ক, সেটাতে আরো শক্তিশালী আমরা কিন্তু ভূমিকা দেখতে পারতাম। জরিপ বলছে গ্রামের মাত্র 7% নারীর ব্যাংক হিসেব রয়েছে, 22% আছে নিজস্ব মোবাইল ব্যাংকিং হিসাব। তাদের সঞ্চয়ের পরিমাণও খুব বেশি নয়, প্রতি মাসে গড়ে ৩৫৬ টাকা মাত্র। জরিপে অংশ নেওয়া ৫৪% নারী টিভি দেখা কিংবা সংবাদপত্র পড়ার সুযোগ পান না। ৯৫%-এরই নেই তথ্য প্রযুক্তির সুবিধা। এসব কারণে গ্রামীণ নারীদের ৭০%ই জীবনের কোনো না কোনো সময়ে সহিংসতার শিকার হয়েছেন। বিভিন্ন গণপরিবহন যেগুলো রয়েছে, সেই গণপরিবহনের নিরাপত্তা বিধান করা, এবং সেক্ষেত্রে কিন্তু খুব কঠোর হস্তে যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে হলেও অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে, সেটা হচ্ছে যে বিভিন্ন কর্মক্ষেত্রে যে সহিংসতা নারীর উপরে হয়ে থাকে সেই বিষয়টি লক্ষ্য রাখা। তবে নারীদের অর্থনীতির মূলধারার সাথে যুক্ত করার এই প্রচেষ্টা সফল করতে সরকারের নীতি সহায়তা প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। Overall economic environment are not really conducive for having these interventions, long lasting, because I fear that many of these effect of these positive interventions may be lost, because if they are not supported by very regular or consistent government policies in different areas. সেই সাথে নারীর ক্ষমতায়নে সামাজিক সচেতনতা বাড়াতে শিক্ষা পাঠ্যক্রমকে লিঙ্গ সংবেদনশীলভাবে তৈরির পরামর্শ দেওয়া হয়েছে আলোচনায়। আসলে প্রাইভেট সেক্টরের অবদান শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ভরা মৌসুমেও গভীর সাগরে আশা অনুযায়ী ইলিশ পাচ্ছেন না পটুয়াখালীর জেলেরা, ফলে ধস নেমেছে আড়তের মৎস্য ব্যবসায়। তবে বৃষ্টি হলে নদীতে যাবার সময় সাগরে ইলিশ ধরা পড়বে বলে জানান গবেষকরা। পটুয়াখালীর প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সাগর থেকে ট্রলার নিয়ে ফিরছেন জেলেরা, কিন্তু হাসি নেই মুখে। দীর্ঘ নিষেধাজ্ঞার পর সাগরে গিয়ে আশা অনুযায়ী ইলিশ পাননি তারা। আজকে এই একটা বোটে শুধুই মাছ উঠছে, আর কোন টোটালে মাছ মনে নেই। মাছের পরিস্থিতি এখন ভালো দেখা যায় না। দুই একটা বোটে শতকরা 5টা বোটে মাছ পায়।
কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্র এলাকা থেকে কিছু ইলিশ আহরণ করে জেলেরা ফিরলে কিছুটা কর্মব্যস্ততা বাড়ে পটুয়াখালীর আলিপুর ও মহিপুরের বিভিন্ন আড়তে। তবে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় অলস বসে থাকেন বেশিরভাগ আড়তদাররা। এক ট্রিপে ৬-৭ দিনের ভিতরে ভরা ৩.৫ হইতে ৩.৫ লক্ষ টাকার বাজার লাগে। তাই এখন গেছি অল্প সামান্য মাছ নিয়ে এলাকাতে আসছি, ঘাটে আসছি, তাও বাসা বাড়িতে কি ফাটামু কি দিমু এইটা হলো নির্ধারিত, আমাদের কোনো টাইম টেবিল নেই। জেলেরা মাছ পায় না, আমরাও তো মাছ পাই না, আমরা কষ্ট করি, খাইতে পারি না, পড়তে পারি না, চলতে পারি না। ৬৫ দিনের অবরোধের পরে সর্বপ্রথম মহিপুর মার্কেটে মাছ দিয়েছি টুপিতে দেখা যাচ্ছে। তাও কিছু লাল জাগলে কক্সবাজারের কানায় মাছ পায়, ২-১টা মহিপুর আসে, আর সেকেন্ড জাগলে তো টোটাল মাছ নাই। এদিকে সাগরে ইলিশ না পাওয়ায় অধিকাংশ জেলে ধার করে ট্রলার নিয়ে সাগরে নামতে চাচ্ছেন না। তাই ঘাটে নোঙর করে আছে শত শত ট্রলার। আগের দেনা শোধ নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। ৪০-৫০টা দিন আছে মনে হয় বাকি অবরোধের বাকি। এখন কিছু কিছু বোর্ডে মাছ পাইতেছে, এখন আল্লাহ জানে, আল্লাহর কাল যদি দেয় আল্লাহ তার লস কাটাই উঠতে পারবে। গাঙ্গে যায় কোনো খেয়াল ঠিক মতো পাইতে পারি না। ভারতের শত শত গোটাগুলো লিখে এরা আমাগো নদী, আমাগো গাং, আমাগো বাংলাদেশে, আমাগো মধ্যে আগে তারা ভাইয়া আমাগো হুমকি দিয়ে লইয়া জায়গা, আমাগো জাল প্রবাসী দিয়ে লইয়া জায়গা, টলার বোট টাইন নিয়ে লইয়া জায়গা সব। আমরা এই ব্যবসায় এই বছরের জন্য যে পরিমাণ অর্থ বিভিন্নভাবেই তারা সংগ্রহ করে সুদ এবং বিভিন্ন ধার ঋণ হয়ে যে টাকাটা তারা গ্রহণ করেছেন, তারা সমুদায় টাকা পরিশোধ করতে পারবেন কিনা এরকমের সংখ্যায় অনেকেই আছেন। তবে স্থানীয় মৎস্য বিভাগ জেলেদের শোনাচ্ছে আশার বাণী। কিছুদিনের মধ্যে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা ও ইলিশ গবেষকরা। ইলিশ এইদিকে আসার জন্য অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে বড় একটা ফ্যাক্টর হলো বৃষ্টি, জোয়ার ভাটা, অমাবস্যা, পূর্ণিমা, নদীরতে টার্বিডিটি, স্যালিনিটি, এগুলোর উপরে নির্ভর করে। তো এই গত বছর নভেম্বর থেকে 7 মাস একাধারে এই রিজনে কোনো বৃষ্টিপাত না হওয়ার কারণে এই ইলিশের এই মাইগ্রেটের উপরে বিরাট প্রভাব পড়তেছে। বাংলাদেশের যে মোহনা অঞ্চল, পটুয়াখালী, ভোলা এসব অঞ্চল দিয়ে ইলিশ আসা শুরু হয়ে যাবে এবং ইলিশের প্রাপ্যতা বেড়ে যাবে। অতএব এই সমস্ত অঞ্চলের ইলিশ মৎস্যজীবীদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আষাঢ় থেকে কার্তিক মাস পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। উৎপাদন বাড়াতে ৬৫ দিন নিষেধাজ্ঞায় গোটা আষাঢ় মাস বন্ধ থাকে ইলিশ ধরা। হাসান মেহেদি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচক পতনের মধ্যে দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সার্বিক সূচক ডিএসসি এক্স ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬,৮২৩-এ। বেচাকেনা হয়েছে ১,৮৪৬ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ২১৫টির, আর অপরিবর্তিত আছে ২৯টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজকে মার্কেট 28 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে উইথ 17% ডিক্রিজ ইন টার্নওভার। এখন আমরা যদি সেক্টরাল মুভমেন্টের দিকে তাকাই, আমরা দেখতে পারবো যে ফুড অ্যান্ড অ্যালাইড বাদে সবগুলো লার্জ ক্যাপ সেক্টরেই কারেকশন পরিলক্ষিত হয়েছে। এক্ষেত্রে টপ টার্নওভারের দিক থেকে যদি আমরা সেক্টরের দিকে তাকাই, তাহলে দেখবো যে টেক্সটাইল সেক্টর সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে, ফলোড বাই জেনারেল ইন্স্যুরেন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টর। আমরা যদি টপ টার্নওভার জেনারেটিং স্টকসের দিকে তাকাই, তাহলে আমরা দেখবো যে বেক্সিমকো লিমিটেড সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে, ফলোড বাই লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড অ্যান্ড সাইফ পাওয়ার। মেটাভার্স নামের নতুন এক ভার্চুয়াল সেবা নিয়ে আসতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। শুধু সেবাটি নিয়ে আসাই নয়, আগামী 5 বছরের মধ্যে পুরো ফেসবুক রূপান্তরিত হবে মেটাভার্স প্রতিষ্ঠানে। আর এমন পরিকল্পনার কথা জানিয়েছেন মার্ক জাকারবার্গ স্বয়ং। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভিন্ন ভিন্ন জায়গায় বসে ভিডিও কল বা জুম মিটিংয়ের বদলে যদি মুখোমুখি বসে কথা বলার সুযোগ হয়, তাহলে কেমন হয়? সেই সুযোগটি তৈরি করতে যাচ্ছে ফেসবুক। তৈরি করতে যাচ্ছে নতুন এক দুনিয়া বা মেটাভার্স, যেখানে ভার্চুয়াল জগতে মানুষ নিজেদের সামনাসামনি দেখার সুযোগ পাবে, যা আনুষ্ঠানিকভাবে নিয়ে আসার ঘোষণা সিবিএস টেলিভিশনে দিলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। I think of the metaverse as the next generation of the internet. So you can kind of think about it as, instead of being an internet that we look at, it's an internet that we are a part of, or that we can be inside of.
মেটাভার্স হলো এমন এক ভার্চুয়াল জগৎ যেখানে ব্যবহারকারী নিজের চেহারার সঙ্গে মিল রেখে অ্যাভাটার তৈরি করতে পারবেন, পছন্দমতো পরিবর্তন করতে পারবেন পোশাক আর সাজসজ্জাও। এই অ্যাভাটারের নিয়ন্ত্রণও থাকবে ব্যবহারকারীর হাতে। ব্যবহারকারী যা করবে তার প্রতিফলন দেখাবে অ্যাভাটার ভার্চুয়াল জগতে। মেটাভার্স হবে এমন একটা অনলাইন জগৎ যেখানে ভার্চুয়াল দুনিয়ার মধ্যেই গেমিং, অফিসের কাজ এবং যোগাযোগের সবকিছু করতে পারবেন ব্যবহারকারী। We shouldn't really have to physically be together to feel present or collaborate or brainstorm. I think video conferencing has taken us pretty far, but I don't know. I mean, I can just tell you that as we start, planning to go back into the office, I'm not super excited about just continuing to have just this, have most meetings be over video. মেটাভার্সের মাধ্যমে এক জায়গা থেকে একই সময়ে অন্য জায়গায় অন্য মানুষের সঙ্গে ভিন্ন পরিবেশ উপভোগ করার সুযোগ পাবে একজন মানুষ। এজন্য প্রত্যেক ব্যবহারকারীকে VR হেডসেট ব্যবহার করতে হবে। We're trying to move towards a world where a lot of what we do is in here, and the people who can't be in here can be on video, so people can feel present that way if people aren't together in person physically. So we're focused on this. We think it's going to be a big use case for VR. এরই মধ্যে ভার্চুয়াল রিয়ালিটি ও অগমেন্টেড রিয়ালিটি খাতে বড় অঙ্কের বিনিয়োগ করেছে ফেসবুক। নিয়োগ করেছে প্রায় 10,000 কর্মী। আগামী 5 বছরের মধ্যে ব্যবহারকারীদের মেটাভার্সের দুনিয়ায় নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী ফেসবুক। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।